আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আগ্রাবাদ বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমতে। সময়টা অতিক্রম করতে একটু সবারই কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। তোমরা ছোটরা, তোমাদের তো মন বসছে না সারাক্ষণ বাসায় থাকতে, মন ছুটে যেতে চাচ্ছে স্কুলে। আরেকটু সময় ধৈর্য ধরো, এই সময়টা পার হয়ে যাক, আমরা সবাই আবার স্কুলের সেই ক্লাসরুমে একত্রিত হব। সেই দিন সামনে আসছে, আমরা সেটার প্রত্যাশা করছি। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা যে ক্লাসটা করব, আজকে ক্লাস হচ্ছে ষষ্ঠ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিষয়। এই বিষয়ে ক্লাস করব। আজকে আমরা যে অধ্যায়টা আলোচনা করব, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে দ্বাদশ অধ্যায় বস্ত্র ও পরিচ্ছেদের প্রাথমিক ধারণা। তাহলে আমরা যে অধ্যায়টা পড়ছি সেটা হচ্ছে কি বস্ত্র ও পরিচ্ছেদের প্রাথমিক ধারণা। এই অধ্যায় থেকে আমরা আমাদের শিক্ষণফল অর্থাৎ আমরা যা শিখতে পারবো, কি কি শিখতে পারবো সেটা আগে দেখি। সেটা হচ্ছে প্রথম আমরা যে বিষয়টা শিখতে পারবো বা জানতে পারবো সেটা হচ্ছে বস্ত্র ও পরিচ্ছদ সম্পর্কে জানতে পারবো। অর্থাৎ বস্ত্র কেমন হয়, কি কি দিয়ে হয়, কিভাবে হয়, সে বিষয়গুলো জানবো। এরপর যেটা জানতে পারবো সেটা হচ্ছে পোশাকের প্রয়োজনীয়তা। পোশাকের প্রয়োজনীয়তা আছে, এটা আমরা সবাই জানি। সুন্দর সুন্দর পোশাক সবাই পরতে চায়, তো পোশাকের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। এরপর যেটা জানতে পারবো সেটা হচ্ছে পোশাক বিবর্তনের ইতিহাস। অর্থাৎ পোশাকটা কিভাবে অতীতে কেমন ছিল, বর্তমান কেমন আছে, কিভাবে এটা ধারাবাহিকভাবে ধাপে ধাপে পরিবর্তিত হয়ে আজকের এই পর্যায়ে এসেছে, সেই বিষয় নিয়ে আমরা জানব। তাহলে আমরা আমাদের শিক্ষণফল সম্পর্কে জানলাম। এবার আমরা পাঠ্য বইয়ের দিকে তাকাবো। শিক্ষার্থীরা সবাই একটু পাঠ্য বইটা হাতে নিয়ে পড়ার সাথে মিলিয়ে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বস্ত্র ও পরিচ্ছেদের প্রাথমিক ধারণা। আমরা প্রাথমিক ধারণা বলছি কোনটা, যেটা শুরুতে আমরা যে ধারণাটা লাভ করি একেবারে শুরুতে, সেটাকে প্রাথমিক বলছে, প্রারম্ভিক বলছে, এই প্রাথমিক ধারণা বলে আমরা জানতে পারছি। পার্ট 1, বস্ত্র ও পরিচ্ছদ। আমরা সবাই যে পোশাক পরিধান করে আছি তা যে কাপড় থেকে প্রস্তুত করা হয় তাকেই বলে ফেব্রিক বা বস্ত্র। অর্থাৎ আমরা যে পোশাক ধারণ করে আছি, আমাদের পরিহিত পোশাক, সেটা আমরা জানতে পারছি, সেটাকে বলছে ফেব্রিক বা বস্ত্র। পোশাক পরিধানের জন্য ব্যবহৃত বস্ত্র সাধারণত দুই ধরনের হয়ে থাকে। তাহলে আমাদের পরার সেই পোশাক দুই ধরনের হয়ে থাকে, যেমন ওভেন ফেব্রিক ও নিটেড ফেব্রিক। দুই ধরনের ফেব্রিকের কথা বলছে, একটা হচ্ছে ওভেন ফেব্রিক আর একটা হচ্ছে নিটেড ফেব্রিক। ওভেন ফেব্রিক তাতে বয়ন প্রক্রিয়ায় উৎপন্ন হয়। এই প্রক্রিয়ার এক সেট সুতা তাতে লম্বালম্বি ভাবে সাজানো থাকে এবং আর এক সেট সুতা আড়াআড়ি ভাবে চালনা করে বস্ত্র বোনা হয়। এখন বলছে একটা লম্বালম্বি ভাবে, মানে এভাবে সোজা, হ্যাঁ, এভাবে লম্বাই থাকবে, আরেকটা হচ্ছে আড়াআড়ি, ওটা পাশাপাশি এভাবে থাকবে। এভাবে জিনিসটাকে বুনন তৈরি করা হচ্ছে। লং বয়েল পলিস্টার অগ্রান্ডি জিন্স গাবার্ডিং ইত্যাদি হচ্ছে ওভেন ফেব্রিক উদাহরণ। তাহলে আমরা ওভেন ফেব্রিকের কয়েকটা নাম পেয়েছি এখানে, সেই নামগুলো আরেকবার দেখি। লং ক্লথ, বয়েল, পলিস্টার, অর্গান্ডি, জিন্স, গাবার্ডিং ইত্যাদি, এই জিনিসগুলো আমরা ওভেন ফেব্রিকে পাচ্ছি। এরপর দেখো নিটেড ফেব্রিক। হাতে বা মেশিনে নিটিং প্রক্রিয়ায় প্রস্তুত করা হয়। এই ক্ষেত্রে একটি সুতার লুপ বা ফাঁসের মধ্যে দিয়ে আরো একটি ফাঁস তৈরি করে বস্ত্র প্রস্তুত করা হয়। নিটেড ফেব্রিকের মধ্যে অন্যতম হচ্ছে টি শার্টের কাপড়, হোশিয়ারির কাপড় ইত্যাদি। তাহলে আমরা নিটেড ফেব্রিক দেখলাম আর দেখলাম ওভেন ফেব্রিক, দুটোর বিষয় সম্পর্কে আমরা জানলাম।
যে প্রক্রিয়ায় বস্ত্র উৎপন্ন করা হোক না কেন, পোশাক পরিচ্ছদ তৈরিতে ব্যবহৃত বস্ত্রের মধ্যে কিছু গুণাবলী থাকতে হবে। তোমরা কি বলতে পারবে কোন ধরনের গুণাবলী থাকলে বস্ত্রটি পোশাকের উপযোগী হবে? তাহলে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কোনটা পোশাকের জন্য উপযোগী। ঠিক আছে, নিচে এই ধরনের বস্ত্রের কয়েকটি গুণাবলী উল্লেখ করা হলো। তাহলে আমরা এই ধরনের কয়েকটি বস্ত্র কি কি সেটা দেখি। একটি নির্দিষ্ট দৈর্ঘ্য ও প্রস্থ থাকতে হবে। যে বস্ত্রটা হবে সেটা নির্দিষ্ট দৈর্ঘ্য এবং প্রস্থ থাকতে হবে। গঠন প্রকৃতি বিভিন্ন রকম হবে। শক্ত ও মজবুত হতে হবে। পরিধানে আরামদায়ক হতে হবে। টেকসই হতে হবে। উজ্জ্বল ও মসৃণ হতে হবে। জলীয় বাষ্প ধারণ ক্ষমতা রাখতে হবে। তাপ সহনশীল হতে হবে। সুন্দরভাবে ঝুলে থাকার ক্ষমতা থাকতে হবে। তাহলে এখানে পোশাকের কোন পোশাকটা বস্ত্র হিসাবে কোন ধরনের হলে সেটা ব্যবহারযোগ্য হবে তার কিছু গুণাবলী আমরা এখানে দেখতে পেলাম। বিভিন্ন পদ্ধতিতে প্রস্তুতকৃত এই বস্ত্রকে ছেটে পরিধান ও ব্যবহার উপযোগী যা কিছু তৈরি করা হয় তাই হচ্ছে পরিচ্ছদ। অর্থাৎ তোমরা চুলের ফিতা থেকে পায়ের জুতো পর্যন্ত যা কিছু পরিধান করে আছো তাই পরিচ্ছদ। এতক্ষণ আমরা পোশাক সম্পর্কে বলেছি, এখন পরিচ্ছদ সম্পর্কে বলেছে। পরিচ্ছদটা একটু ভালো করে দেখো শিক্ষার্থীরা। বিভিন্ন পদ্ধতিতে প্রস্তুতকৃত এই বস্ত্রকে ছেটে পরিধান ও ব্যবহার উপযোগী বা যা কিছু তৈরি করা হয় তাই হচ্ছে পরিচ্ছদ। অর্থাৎ পোশাক বস্ত্রটাকে কেটে ছোট আকৃতিতে অন্য কোনো পণ্য তৈরি করা সেটাকেই বলছে পরিচ্ছদ। অর্থাৎ তোমরা চুলের ফিতা থেকে পায়ের জুতো, এই যে বস্ত্রটাকেই কিন্তু কেটে চুলের ফিতা বানাচ্ছে, আবার পায়ের জুতোর মধ্যেও কিন্তু ফেব্রিক্স ব্যবহার করছে। তাহলে এই জাতীয় জিনিসগুলোকে আমরা বলছি পরিচ্ছদ। বিভিন্ন ধরনের পরিচ্ছদ তৈরিতে বিভিন্ন ধরনের বস্ত্র প্রয়োজন হয়। যেমন সালোয়ার, কামিজ, শার্ট মূলত তাঁতে বয়ন প্রক্রিয়ায় উৎপন্ন বস্ত্র থেকে তৈরি করা হয়। অন্যদিকে নিটিং প্রক্রিয়ায় উৎপন্ন বস্ত্র থেকে তৈরি করা হয় গেঞ্জি, মোজা ইত্যাদি। তাহলে আমরা এখানে গেঞ্জি এবং মোজা কিসের কোন ইয়ে থেকে ফেব্রিক্স থেকে হচ্ছে সেটাও জানতে পারলাম। এখন আমরা শিক্ষার্থীরা পার্ট 2 দেখব। আমরা বলেছি শিখন ফলে পোশাকের প্রয়োজনীয়তা সম্পর্কে জানবো, পোশাক কেন প্রয়োজন সেই বিষয়টা জানবো। তাহলে দৃষ্টি দাও বইয়ের পাতায়, পার্ট 2 আমরা একটু দেখি। তোমরা গল্প পড়ে বা ছবি দেখে জেনেছো যে সভ্যতার অগ্রগতির সাথে সাথে পরিধানের উদ্দেশ্য ও পরিবর্তিত হচ্ছে। তাহলে সভ্যতার পরিবর্তন আমরা আদিমকাল থেকে দেখছি। তখনকার মানুষের পোশাক কিন্তু একরকম ছিল, এখনকার মানুষের পোশাক তখনকার মানুষের পোশাকের সাথে মিল নেই। তাহলে এটা কি সময়ের কালের পরিবর্তনে ধীরে ধীরে পরিবর্তিত হতে হতে এখন এক পর্যায়ে এসে সেটা অন্যরকম রূপ ধারণ করেছে। যেসব কারণে মানুষ পোশাকের প্রয়োজনীয়তা অনুভব করে সেগুলো নিচে উল্লেখ করা হলো। শালীনতা রক্ষা। সভ্য সমাজে লজ্জা নিবারণ ও শালীনতা রক্ষার উদ্দেশ্যেই মানুষ পোশাক পরে। অর্থাৎ আমরা যেহেতু সভ্য সমাজে বসবাস করি, আমাদের লজ্জা নিবারণের জন্য পোশাকটা আমাদের পরিধান করতে হয়। এই শালীনতা রক্ষার জন্য মানুষ স্থানীয় সমাজ, সংস্কৃতি এবং বিভিন্ন ধর্মীয় অনুশাসন অনুসারে বিভিন্ন ধরনের পোশাক পরিধান করে আসছে। এ কারণেই ইসলামিক পোশাকের সাথে জাপানি পোশাক কিংবা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের পোশাকের মধ্যে পার্থক্য দেখা যায়। এখন আবার ধর্মকে কেন্দ্র করে বলছে, ধর্মের কারণে এক এক অঞ্চলের পোশাক এক এক রকম হয়ে যায়। যেমন জাপানের পোশাকের সাথে সৌদি আরবের পোশাক একরকম হবে না। উভয় দেশের পোশাক পরিচ্ছদ কিন্তু ভিন্ন ভিন্ন। সেটা হয়েছে কিসের কারণে? ধর্মের কারণে। তাহলে স্বাস্থ্য রক্ষা, এবার আসো স্বাস্থ্য রক্ষার কারণে কেন পোশাক চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা আমরা একটু দেখি, পরিবর্তিত হচ্ছে কেন।
স্বাস্থ্য রক্ষার জন্য পোশাকের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বাহিরের ধুলাবালি, বিষাক্ত গ্যাস ও রোগ জীবাণুর হাত থেকে রক্ষার জন্য আমরা পোশাক পরিধান করি। এছাড়া স্বাস্থ্য রক্ষার জন্য অনেক সময় আমরা সাধারণ পোশাকের সাথে রুমাল, মাথায় টুপি, হাতে দস্তানা, মাস্ক, এপ্রন ইত্যাদি ব্যবহার করে থাকি। তাহলে আমরা জানতে পারছি যে স্বাস্থ্য রক্ষার জন্য পোশাক পরিচ্ছদের প্রয়োজন আছে। যেমন আমরা পোশাক তো পরছি ধুলাবালি এগুলো থেকে শরীরকে মুক্ত রাখার জন্য, জীবাণু থেকে। আর হচ্ছে এখন যে সময়টা আমরা পার করছি এই সময় কিন্তু আমরা মাস্ক পরছি। দেখছো আমাদের পড়ার ভেতরে মাস্কের বিষয়টা চলে আসছে। তার মানে কি মাস্ক পরে থাকলে ধুলোবালি আমাদের নাক মুখ দিয়ে শরীরের ভেতর প্রবেশ করতে পারবে না। আর আছে এপ্রন, অনেকে এপ্রন ব্যবহার করছে, বিশেষ করে চিকিৎসক যারা, ওনারা রোগ জীবাণু থেকে নিজেদেরকে মুক্ত রাখার জন্য এপ্রন পরে। আবার অন্যান্য পেশার মানুষেরাও আছে, আমরা দেখতে পাই। তাহলে দেখো এখানে দস্তানা বলেছে, আমরা হাতে যে গ্লাভস পরছি, ঠিক আছে, সেটার কথাও এসেছে। তাহলে এই জিনিসগুলো আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজন আছে। আরাম প্রদান। তোমরা জানো বিভিন্ন ঋতুতে প্রকৃতি বিভিন্ন রূপ ধারণ করে, তাই দেহকে আরাম প্রদানের জন্য বিভিন্ন ঋতুতে, যেমন শীতকালে গরম পশমি পোশাক, গ্রীষ্মকালে ঢিলেঢালা হালকা পোশাক এবং ঝড় বৃষ্টির সময় বিশেষ ধরনের পোশাক পরিধান করতে হয়। তাহলে দেখো আমরা এই বিষয়গুলো জানতে পারছি। গরমকালে অবশ্যই আমরা হালকা পাতলা পোশাকগুলো দেখি, একটু হালকা রঙের পোশাক পরি যেন গরমটা কম লাগে। হ্যাঁ, একটু দেখতেও কি নরম কোমল, হ্যাঁ, একটা সফট ভাবটা যেন আমাদের মধ্যে আসে, সেজন্য আমরা গরমের দিনে হালকা জিনিসটা ব্যবহার করি, হালকা পাতলা জিনিসগুলো। আর বৃষ্টির দিনে আমরা একটু চেষ্টা করি যে কাপড়গুলো দ্রুত শুকিয়ে যাবে, হ্যাঁ, একটু বৃষ্টিতে ভিজে গেলেও যেন শরীর অসুস্থ হয়ে না যায়, হ্যাঁ, সেটা লং টাইম যেন আমাদের শরীরে ভিজে ভাবটা না থাকে, সেই ধরনের পোশাকগুলো নির্বাচন করি। আবার শীতকালে শীত থেকে বাঁচার জন্য, শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা গরম কাপড় ব্যবহার করি। যেহেতু আমাদের বাংলাদেশ 6 ঋতুর দেশ, এখানে ঋতুর পরিবর্তনের সাথে সাথে আমাদের পোশাকের পরিবর্তনটাও চলে আসে। তাহলে দেখো আমরা আগে বলছি স্বাধীনতা রক্ষার জন্য পোশাকের প্রয়োজনীয়তা আছে, স্বাস্থ্য রক্ষার জন্য আছে, আবার আরাম প্রদান, আমাদের শরীরের আরামের জন্য পোশাকের প্রয়োজন আছে। পরিচিতি ও সামাজিক মর্যাদা। এরপর আমরা যে বিষয়টা পাচ্ছি পরিচিতি আর সামাজিক মর্যাদা। দেখো সেখানেও কিন্তু পোশাক একটা বিশেষ জায়গা দখল করে বসে আছে। নিজ পেশা ও পরিচিতি সমাজে তুলে ধরার জন্য নানা ধরনের পোশাক পরতে হয়। তাহলে শিক্ষার্থীরা দেখো, তাই ডাক্তার, সৈনিক কিংবা নার্সের পোশাক দেখলেই আমাদের পেশা বোঝা যায়। তাহলে ডাক্তার যখন পোশাক পরে, ডাক্তারের পোশাকে এপ্রন থাকে, আমরা দেখলেই বুঝতে পারি তিনি ডাক্তার। এছাড়া হচ্ছে সৈনিক, হ্যাঁ, যারা যোদ্ধা, যারা বিভিন্ন ধরনের ডিফেন্সের সাথে যুক্ত আছে, হ্যাঁ, দেশের সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছে, তাদের পোশাক দেখলেও আমরা বুঝতে পারি সে একজন সৈনিক। তাহলে পোশাকের মাধ্যমে আমরা বুঝতে পারছি কে সৈনিক, কে ডাক্তার, কে নার্স, এগুলো প্রকাশ পাচ্ছে। খেলোয়াড়দের পোশাকের রং ও ডিজাইন দেখলেও দল শনাক্ত করা যায়। হ্যাঁ, তোমরা কিন্তু জার্সি দেখে নির্বাচন করে ফেলো কোনটা কোন দেশের খেলোয়াড়। হ্যাঁ, খেলা দেখলেই তোমরা বুঝে ফেলো। তাহলে পোশাকও কিন্তু খেলোয়াড়দের চিহ্নিত করে দিচ্ছে সে কোন দেশের প্রতীক ব্যবহার করছে, সে কোন দেশের প্রতিনিধিত্ব করছে, সেটা তার পোশাক দেখলে বোঝা যায়। পৃথিবীর বিভিন্ন দেশের পোশাক দেখলে সেই দেশ সম্পর্কে ধারণা লাভ করা যায়। আবার তুমি দেখো দেশের উপরেও নির্ভর করছে পোশাক। যেমন আমাদের বাংলাদেশে বাঙালিদের পোশাক হচ্ছে শাড়ি আর পুরুষদের লুঙ্গি, মহিলারা শাড়ি পরে, পুরুষেরা লুঙ্গি পরে। তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারছি তারা বাঙালি। হ্যাঁ, সৌদি আরবে ওরা পরছে বোরকা, জাপানে ওরা পরছে স্যুট, শার্ট, হ্যাঁ, স্কার্ট, এই ধরনের পোশাক। তাহলে আমরা পোশাকের মাধ্যমে দেশটাকেও চিহ্নিত করতে পারছি। আত্মরক্ষা। এতক্ষণ আমরা বলেছি পোশাকের মাধ্যমে নিজের পরিচয়টা কিভাবে তুলে ধরবো, এবার বলছি আত্মরক্ষা। পোশাক দিয়েও আমরা আত্মরক্ষা করছি, তাহলে কিভাবে করছি? প্রাচীনকালের মানুষেরা নানা প্রতিকূল অবস্থা ও পশু প্রাণী থেকে আত্মরক্ষার জন্য দেহের আচ্ছাদন ব্যবহার করত। পরবর্তীতে মানুষ বাইরের আঘাত ও অনিষ্ট থেকে দেহকে নিরাপদে রাখার জন্য পোশাক পরিধান করে।
অর্থাৎ বিভিন্ন পশু পাখি, বিভিন্ন হিংস্র জন্তু থেকে নিজেকে রক্ষা করার জন্য পোশাকের একটা ভূমিকা রয়েছে। যেমন কলকারখানার শ্রমিকরা বিশেষ ধরনের পোশাক, হেলমেট ও জুতা পরিধান করে। নার্স, ডাক্তার ও রাসায়নিকবিদরা রোগ জীবাণু ও রাসায়নিক দ্রব্যাদি থেকে নিজেকে রক্ষার জন্য নিরাপত্তামূলক পোশাক যেমন অ্যাপ্রন, মাস্ক ও দস্তানা পরে। অগ্নি প্রতিরোধক সংস্থার কর্মীরা গায়ে যেন আগুন না লাগে সেই জন্য অ্যাসবেস্টস তন্তুর তৈরি পোশাক পরে। সৈনিকরা বুলেট প্রতিরোধক জ্যাকেট গায়ে দেয়। খেলোয়াড়রা দুর্ঘটনা এড়ানোর জন্য নিরাপত্তামূলক পোশাক ও আনুষঙ্গিক সজ্জা পরে। শিকারীরা আরশার্ট, লম্বা প্যান্ট, ফুল শার্ট ও হাঁটু পর্যন্ত লম্বা জুতা, মাথায় হেড পরে। ডুবুরিরা ভাসমান জীবন রক্ষাকারী জ্যাকেট ব্যবহার করে। তাহলে দেখো প্রত্যেকটা বিষয়ে আমরা লক্ষ্য করি যে যে অবস্থানে আছে, যার যে কর্মের সাথে মিল রেখে তাদের পোশাকের একটা ব্যবহারের বিষয় আমরা এখানে লক্ষ্য করছি। তাহলে তার কর্মস্থানে তাকে নিরাপদ থাকার জন্য এই ধরনের পোশাকগুলো পরিধান করতে হচ্ছে এবং তাতে চিহ্নিত করা যাচ্ছে সে কোন কর্মের সাথে যুক্ত রয়েছে। সৌন্দর্য প্রকাশ। এবার আমরা দেখব সৌন্দর্য প্রকাশ। পোশাক শুধু পরলেই হবে না, সেই পোশাক আমাদের কতটুকু সুন্দর লাগছে, আসলে কি সেটা আমাদের মানানসই হচ্ছে কিনা, হ্যাঁ সেটা আমাদের ব্যক্তিত্বকে কতটুকু প্রকাশ ঘটাচ্ছে, এই বিষয়গুলো কিন্তু সৌন্দর্যের মধ্যে চলে আসছে। তাহলে দেখো পোশাক হচ্ছে এমন একটি উপকরণ যার মাধ্যমে ব্যক্তি খুব সহজেই নিজের সৌন্দর্য প্রকাশ করতে পারে। তবে এক্ষেত্রে নির্বাচনটি সঠিক হতে হবে। সময় ও স্থান বুঝে মানানসই পোশাক পরলে ব্যক্তির সৌন্দর্য অনেক বেড়ে যায়। তাহলে সময়ের সাথেও একটা বিষয় আছে যে পোশাক পরতে হবে। আমরা এটা খুব ভালো করেই জানি যে দিনের বেলায় আমরা যেহেতু একটু তাপ থাকে, গরম ভাব থাকে, আমরা কি করি হালকা একটু পোশাক পরার চেষ্টা করি। রাতে একটু গাঢ় পোশাক হলেও সমস্যা হয় না, তখন গরমের তাপমাত্রাটা কম থাকে। এই ধরনের কিছু বিষয় আমরা নিজেরাই আসলে এটাতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। তাহলে দেখো আমরা এই পরপর বেশ কয়েকটা বিষয় লক্ষ্য করলাম। এরপর পার্ট 3 নিয়ে আমরা আলোচনা করব। পার্ট 3-এ পোশাক বিবর্তনের ইতিহাস। তাহলে পোশাকটা কিভাবে সময়ের সাথে ধীরে ধীরে বিবর্তন হলো সেটা আমরা এখন দেখব। তোমরা কি বলতে পারবে পোশাক কবে সৃষ্টি হয়েছিল? প্রকৃতপক্ষে কখন পোশাকের উৎপত্তি হয় তা সঠিকভাবে জানা যায়নি। তবে ঐতিহাসিকদের মতে প্রাচীনকাল থেকেই মানুষ দেহে আচ্ছাদন ব্যবহার করে আসছে। আদিম যুগের মানুষেরা দেহে গাছের বাকল, পাতা, প্রাণীর চামড়া, পালক, অলংকার ইত্যাদি আচ্ছাদন হিসেবে ব্যবহার করত। সেই যুগের মানুষেরা চামড়ার সাথে সংযুক্ত পা বা খুর দুটো গলার পেছন দিকে বেঁধে বুক ও পিঠ ঢেকে রাখত। চামড়া বড় হলে খুরগুলো গলা ও কোমরের কাছে এনে গিঁট দিয়ে রাখত। এই ধরনের ব্যবস্থা সুবিধাজনক ছিল না, প্রায় খুলে যেত। তাহলে এখানে আমরা পোশাকটা কিভাবে ব্যবহার করেছে, কারা ব্যবহার করেছে সেই সম্পর্কে জানলাম। ধীরে ধীরে মানুষ সেলাই করার কৌশল আবিষ্কার করে। মৃত পশুর শুকনো রগ দিয়ে সুতা এবং চিকন হাড় থেকে সূচ আবিষ্কার করে চামড়ার সেলাই করে দেহ আচ্ছাদন করে। এরূপ পোশাক বেশ নিরাপদ ছিল, দেহে সেটে থাকতো এবং খুলে যেত না। এরপর মানুষ শীত, গরম, বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য চামড়া সেলাই করে তাঁবু তৈরি করে। পরবর্তীতে চামড়া আরো প্রক্রিয়াজাত করে আরামদায়ক, উন্নত ও স্থায়ী পোশাক তৈরি করতে সক্ষম হয়। তাহলে শিক্ষার্থীরা দেখো, প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে দেখা গিয়েছে যে প্রাচীনকালে চরকার প্রচলন ছিল। চরকা বলতে এক ধরনের চাকার মতো, সেটা দিয়ে কাপড় প্রস্তুত করা হতো। সেটা প্রাচীনকালে যে ব্যবহার করা হতো সেটা সম্পর্কে আমরা জানতে পেরেছি। অর্থাৎ সেই যুগের সুতা কেটে মানুষ বস্ত্র তৈরি করত। তবে দেখা গিয়েছে যে
তখন বস্ত্রের জন্য মানুষেরা প্রকৃতির উপর নির্ভরশীল ছিল। তখন আমরা আমাদের পড়ার মধ্যে দেখতে পেলাম যে প্রকৃতির উপর মানুষ নির্ভর ছিল কিভাবে, গাছের বাকল, তারপরে পশুর রগ, এগুলো দিয়ে পোশাক তৈরি করতো, তখন আমরা সেটার উপরে নির্ভর ছিলাম। এরপর একসময় মানুষ প্রাকৃতিক উদ্ভিদ বাস, প্রাচীন চুল, প্রাণীর চুল বা লোম, গুটি পোকার লালা ইত্যাদি থেকে সুতা বানিয়ে সেই সুতা দিয়ে বিভিন্ন কৌশলে বস্ত্র তৈরি করে এবং উক্ত বস্ত্র ছেটে পোশাক সেলাই করা শুরু করে। তাহলে আমরা কিভাবে তারা পোশাকটা সেলাই করছে সে বিষয়টা দেখতে পাচ্ছি। তোমরা খেয়াল করবে যে সভ্যতার অগ্রগতির সাথে সাথে অনেক যন্ত্রপাতি, কলকারখানার আবিষ্কার হয়। ফলে শুধু প্রকৃতির উপর নির্ভরশীল না থাকার জন্য মানুষ প্রাকৃতিক উপাদানের সাথে রাসায়নিক উপাদান মিশিয়ে অথবা এককভাবে রাসায়নিক উপাদান থেকে কৃত্রিম তন্তু আবিষ্কার করে এবং ওই সুতা দিয়ে বস্ত্র বানিয়ে নানা ধরনের পোশাক বানাতে সক্ষম হয়। মানুষ যেহেতু সৌন্দর্যের অনুসারী, তাই পোশাকের প্রতি মানুষের চাহিদা ক্রমেই বেড়ে চলেছে। আর এই কারণেই বস্ত্র উৎপাদনে যেমন বৈচিত্র্য আসছে, তেমনি পোশাকের ডিজাইনেও নতুনত্ব লক্ষ্য করা যায়। তবে দেশ, কাল, ধর্মভেদে এই ডিজাইনের পার্থক্য পরিলক্ষিত হয়। তাহলে শিক্ষার্থীরা দেখো, আমরা আগেই বলেছি স্বাস্থ্য রক্ষার জন্য, দেশের সুরক্ষার জন্য, তারপর হচ্ছে সৌন্দর্যের জন্য বিভিন্নভাবে পোশাকটা পরিবর্তিত হচ্ছে, এক এক ক্ষেত্রে গিয়ে এক এক রকম হয়ে যাচ্ছে। ধর্মের ক্ষেত্রে আবার পোশাক এক রকম হয়ে যাচ্ছে। তারপরে আবার তোমার দেশকাল, এক এক দেশের অবস্থান, আয়তন এবং ভৌগোলিক অবস্থা, এটার উপরে ডিপেন্ড করেও কিন্তু হচ্ছে কি পোশাকটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে সেই পরিবর্তনের মধ্যে আবার নতুনত্ব দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের নতুনত্ব ডিজাইন চলে আসছে। আর সেটা তোমরা খুব ভালো করে জানো, নতুন পোশাক পেলে তোমাদের খুব ভালো লাগে, নতুন নতুন ডিজাইন তোমরা নিজেরাও মানে ওটা আবদার করো বাবা মায়ের কাছে, ভালো পোশাক, সুন্দর পোশাক, রুচিশীল পোশাক। যাই হোক, তাহলে আমরা পোশাক পরিচ্ছদ সম্পর্কে জানলাম, প্রয়োজনীয়তাও জানলাম, এটার উপকারিতাও জানলাম, ব্যবহার সম্পর্কে জানলাম, কোথা থেকে এই পোশাকের শুরুটা হয়েছে, সূচনাটা হয়েছে, সবই আমরা পড়ে এই অধ্যায় থেকে জানতে পারলাম। তাহলে তোমরা বাসায় এই অধ্যায়টা আবারও ভালো করে মনোযোগ সহকারে পড়বে এবং উদ্দীপক এবং সৃজনশীল প্রশ্নের জন্য ভালো করে প্রত্যেকটা লাইনের শব্দগুলার অর্থ তোমরা বুঝার চেষ্টা করবে। শব্দের অর্থ না বুঝলে তোমরা পরীক্ষার সময় যেটা তোমাদের প্রবলেম হয়, শব্দগুলো দেখে তোমরা বুঝতে পারো না যে এটার অর্থ কি হবে, আর অর্থ না বুঝতে পারার কারণেই তোমরা অ্যান্সার করতে গিয়ে অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হও। এই জন্য প্রত্যেকটা লাইন বাই লাইন তোমরা পড়বে, শব্দগুলোর অর্থ বোঝার চেষ্টা করবে এবং সেই অনুযায়ী তোমরা বাসায় অনুশীলন করতে থাকবে। তাহলে আশা করি তোমাদের ফলাফল পরীক্ষায় খুবই ভালো হবে। শিক্ষার্থীরা, আজকে আমাদের পড়া এই পর্যন্তই। সামনে আমরা আরেকটা অধ্যায় নিয়ে আবার তোমাদের সামনে আসব এবং আরো মজা করে, সুন্দর করে আমরা পড়াগুলো কিভাবে আয়ত্ত করা যায় তার চেষ্টা করব। তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে, সবার আগামী ভবিষ্যৎ সুন্দর হোক এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।